আমরা তো দেখছি যে প্রেসিডেন্ট ট্রাম্প যাজকদের নিয়ে বিশেষ প্রার্থনা করছে এবং সেখানে এক ধরনের জানেন যে সেখানে যাজকদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে এবং তারা একটা প্রচারও করে যে যখন অ্যান্টিক্রাইস্ট একটা অবস্থা হবে সেই জন্য যুদ্ধটা আমাদের করতে হবে, সেই যুদ্ধের একটা প্রস্তুতি তারা অনেকে সেখানে বলে থাকে, যেটাকে আমরা আর্মাগেডন বলি, রাইট? তো সেটা যদি হয়, আপনার কি মনে হয় যে আসলে এই যুদ্ধটা চলমান থাকবে? বাংলাদেশ সরকারের জন্য এটা বোঝা খুবই জরুরি যে প্রস্তুতিটা কি হওয়া উচিত সেই জায়গা থেকে জানতে চাওয়া। এখন দেখেন যাজকরা বা এই ধরনের যারা আপনি জানেন যে রিপাবলিকান পার্টি বা ট্রাম্প, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প, এরা ইভাঞ্জেলিকান খ্রিস্টান এবং এই চক্রটার মধ্যে থাকে। এটা তো মুসলমানদের মধ্যেও থাকে। ইরানের যারা এখন এই বিভিন্ন রকমের কাজ করেছে, তাদেরও একটা এরকম ধর্মীয় কনসেপ্ট আছে। আমাদের মুসলমানদেরও আছে যে একসময় ইমাম মেহাদি আসবেন, এটাই খ্রিস্টানদেরও এরকম আছেন। এগুলো ধর্মীয় ব্যাপার। এগুলো এখন ওনারা রাজনীতিতে মধ্যে আসে, আমাদের মুসলমানদের মধ্যেও আসে এগুলি। আমি সেদিকে বাদ দিয়ে আপনি বলেন যে এই যুদ্ধটা আপনি এখন এখান থেকে আসলে বের হবে কেমনে, এটাই হচ্ছে এক একজনের বড় সমস্যা। এই বের হওয়ার ক্ষেত্রে এই ইসরায়েল বারবার দেখবেন এটার মধ্যেই করছে। এই যে তখন বলছিলাম না যে ও এসে খামাখা একটা গ্যাস ফিল্ডে বাড়ি করছে, এদেরকে মেরে ফেলছে। আপনি যদি কমান্ড চ্যানেলের এই একটার পর একটা টায়ার সব মেরে ফেলেন, তাহলে আপনি পরবর্তীতে তো আরো বেশি এটা আতঙ্কজনক হয়ে যাবে। ধরেন আজকে আপনি বাংলাদেশ আর্মির প্রথম সমস্ত অফিসারকে আপনি মেরে ফেললেন, তাহলে কি একটা মেজর গিয়ে আপনার কমান্ড করবে? সে তো স্পোরাডিক কমান্ড হবে, এখানে মারবে ওখানে মারবে, কোনো কমান্ড থাকবে না এবং তার সাথে আপনি নেগোসিয়েটও করতে পারবেন না। পুরাটা একটা ম্যাসাকার অবস্থা দাঁড়াবে। তো এরকম একটা অবস্থার মধ্যে আসলে ফেলে দিচ্ছে। এটা আমেরিকার জন্য আপনার ক্ষতির কারণ হচ্ছে, তার ইমেজ সংকট তৈরি করছে। এবং এখন পর্যন্ত যেহেতু সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে আমেরিকাকে কেউ কাটাতে পারেনি, একে অস্বীকার কেউ করতে পারবে না। কিন্তু তার প্রভাব যে এটা খর্ব হচ্ছে, এই যে আপনার ইউরোপের সাথে খর্ব হচ্ছে, আপনার চায়না এখানে চুপচাপ বসে আছে, রাশিয়াকে আবার সে হাত পা ধরে এখন সবাইকে তেল দাও, ঠিক আছে, খুলে দেওয়া হলো, রাশিয়াকে সুবিধা দেওয়া হলো। এখন এগুলোর থেকে আসলে বের হবে কেমনে, এক্সট্রিকেট করবে কেমনে? এখন এখানে যদি ধর্মীয় জিনিসটা আবার এসে যায়, যে যাজকরা বা ওই ধরনের শ্রেণীরা যদি এটার মধ্যে আবার প্রেশারাইজ করে, কেননা প্রতিটা সমাজেই ধর্ম একটা আপনার একটা প্রভাব রাখে আর কি, যদিও বেশিরভাগ আমেরিকান হয়তো ধর্ম মানে না। এখানে ট্রাম্পও একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার, একটা ধর্মীয় সেন্টিমেন্ট ইউজ করার চেষ্টা করছে, তার সামনে ইলেকশন আছে। আমরা কি করি না? মোদি কি করে না? আমাদের মুসলমান শাসকরা কি করে না? আমরা কি প্রতিটা মুসলমান দেশে কি তা করি না? এবং খ্রিস্টান দেশেও করে। বিশেষ করে আমরা দেখি যারা ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহার করে ইলেকশনের আগে বেশি করে। ইসরায়েলের আপনার ইহুদিদের মধ্যে প্রায় 61% হচ্ছে নাস্তিক, তারা ধর্মে বিশ্বাস করে না। কিন্তু আপনি দেখেন ইহুদিবাদ নিয়ে তারা কিন্তু সব এক থাকে। দিস ইজ কমন সেন্টিমেন্ট, ইউ ক্যানট জাস্ট অ্যাভয়েড। এটা হয় এবং এটা করে আপনাকে বিশ্ব যারা শক্তি হয়, তারা যদি এরকম বিশ্ব চালাতে গিয়ে এগুলোকে ইম্পোজ করে, তাহলে কি অবস্থা দাঁড়াতে পারে বলেন? এই যে বিপদটার মধ্যে ফেলেছে, আমরা এটার থেকে আসলে আমরা তো হাত পা কাঁপা। আপনি কি আসলে ইমিডিয়েট কোনো বিপদ দেখেন? মধ্যপ্রাচ্যের এই ঘটনা যদি চলমান থাকে, বাংলাদেশের জন্য তো এটা অনেক বড় বিপদ হবে। আমাদের সরকার, নতুন সরকার, অবশ্যই বিপদ হবে। এটা নতুন সরকার না হয়ে পুরনো সরকার হলেও বিপদ হতো। কিন্তু আপনি দেখেন বিএনপির কপালটা কিরকম। আপনি 1991 সালে যখন আসলো, তখন ডেজার্ট স্টোভ ওই যে কুয়েত মুক্ত করার অপারেশন চলতেছে, ছাড়াবার তখনই কিন্তু তেল সংকট দেখা দিয়েছিল। অনেক দিন হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ ছিল। নতুন বিএনপি সরকার এসছে, সেখান থেকে আবার এই অর্থনৈতিক সমস্ত কিছু ঠিক করে বিএনপিকে চলতে হয়েছে। এরপরে আবার আসলো 2001-এ আসতে না আসতে 9/11 হলো, ওই যে আমেরিকা আক্রমণ হলো, ওয়ার অন টেরর শুরু হলো, ইরাকে আগ্রাসন হলো 2003 সালে। এগুলোর মধ্যে দিয়ে বিএনপির ওই সময়টা গেল, ওইটা করতে করতেই বিএনপি শেষ। আবার এখন বিএনপি আসছে 17 বছর পরে, আল্লাহ আবার দেখেন আরেকটা জিনিস নাজিল করছে। এখন বিএনপির কপালটাই হচ্ছে এরকম, যখনই এটা আসতেছে বিএনপি হচ্ছে একটা ক্রাইসিস ম্যানেজার। আল্লাহ বিএনপিকে মনে হয় পাঠায় বাংলাদেশে যে একটা করে ক্রাইসিস আছে, তুমি এটা এসে কিছুটা ঠিক করে দিয়ে যাও, তারপরে দেখা যাবে। এবং বিএনপি গুলো সাকসেসফুলি আগের ক্রাইসিসগুলো মোকাবেলা করেছে। এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, সেটার জন্য কিন্তু বাংলাদেশে যে ক্রাইসিস হওয়ার কথা ছিল জ্বালানি সংকট থেকে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ তো ধরেন আরব দেশের কাছ থেকে কিছুটা হলেও আপনার তেল পাবে। আপনার পাকিস্তান বাংলাদেশের আপনার এই যে তেলবাহী জাহাজ এগুলো ছেড়ে দিবে, ইরানিয়ানরা যে ধরো ছাড়বে। আমরা রাশিয়ার কাছ থেকে তেল পাবো, এটা আমেরিকা বাধা দিবে না, আমরা তেল পাবো এখান থেকে। আমাদের সাথে চীনের সখ্যতা থাকবে, আমরা কমোডিটির ব্যাপারেই থাকবে, আমার অসুবিধা হয়তো হবে না।
কিন্তু যেটা হতে পারে সবচেয়ে বড় ব্যাপার, যেটা উনিও বলেছেন আমিও বলেছি, সেটা হচ্ছে যে শ্রমিকরা যদি মধ্যপ্রাচ্যের চলে আসে। শ্রমিকরা যারা অলরেডি কিন্তু আছেন। আরেকটা কথা আমি বলে দিই, বাংলাদেশে যারা ওখানে শ্রমিক আছেন সবচেয়ে বা immediate বাংলাদেশের সংকট। মানুষের জন্য বেশ কিছু পাকিস্তানি এবং বাংলাদেশিকে কাতারে, বাহরাইনে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হয়েছে। কেন? তারা ফেসবুকের মধ্যে ওরা যে ইরান যে ড্রোন ছুড়ে ওই সব জায়গায় রিফাইনারি এগুলোতে সেই হ্যাঁ। ভিডিওগুলো নিয়ে খুব বাহাবা দিয়েছে ইরানকে, যে বাপের বেটার মতো কাজ করেছে। এটাতে ওই দেশগুলো কিন্তু এদেরকে গ্রেপ্তার করেছে। এগুলো যদি আমাদের যারা ওইখানে আমরা আছেন, যে দেখেছি যে শ্রমিকরা আছেন, মধ্যপ্রাচ্যে যে দেশগুলো ওয়েস্টকে সাপোর্ট করছে সেই দেশ সেই ওয়েস্ট না, বাংলাদেশের তারা নিজের অস্তিত্বের জন্য এখনই করছে, তারা কিন্তু কাউকে সাপোর্ট করেনি। আজকে কাতার বিবৃতি দিয়েছে ইরানের পক্ষে এতগুলো ইয়ার পরে, সে বলেছে যে ইসরায়েল তুমি এই যে গ্যাস ফিল্ডে এটা মেরে কেন যুদ্ধ বাড়াতে চাচ্ছ, আজকে কাতার বলেছে। তারা কিন্তু এগুলোর মধ্যে যেতে চাচ্ছে না, তারাও আমাদের মধ্যপ্রাচ্যের মুসলিম ভাই, এটা ভুলে গেলে চলবে না। তাই এখন আপনি যদি এই পুরো মধ্যপ্রাচ্যটাকে অচল করে দেন, একপক্ষীয় চিন্তা করলে হবে না, তাহলে আমরা সবাই আমরা সবাই মারা পুরো পড়বে, মুসলিম একদম বিশ্ব বিপদে পড়বে। একদম তাই, কোলাটারাল ভিকটিম হয়ে যাবে বহু এবং দেশ আরেকটা সেখানে। জিনিস এখানে আসতে পারে, জেনারেল জিয়া যেটা করেছিলেন ওই সময় কোল্ড ওয়ারের সময়, সার্কটাকে শক্তিশালী করে সবকিছুর মধ্যে আমাদের এই এলাকায় কিন্তু পৃথিবীর 1/5 লোক বসবাস করে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এগুলো মিলে। আমরা যদি এখন আবার সার্কটাকে শক্তিশালী করতে পারি, তাহলে হয়তো আমরা সমন্বিত কিছু ব্যবস্থা নিতে পারি বিপদটা থেকে উদ্ধার পাওয়ার সেই জন্য। জায়গা থেকে কথা বলতে চাই আমি ডক্টর তাজ হাশমি। ইমিডিয়েট কোনো অ্যাকশন আপনার কাছে মনে হয় কি যে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো নিতে পারে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য? আচ্ছা, আমাদের সংযোগটি মানে চলে গেছে, হারিয়ে ফেলেছি আমরা ডক্টর তাজ হাশমির সাথে। আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন, যদি এখানে কিছু অ্যাড করতে চান, আপনি তো বললেন যে সার্কের কথা, আর কোনো কিছু কি এই সরকার আরেকটা কথা এখন হচ্ছে যে আমি নিতে পারে বলি কিনা? যে আমাদের আবেগ অবশ্যই মুসলমানদের সাথে থাকে। যখন ফিলিস্তিনের যুদ্ধে আমরা ফিলিস্তিনকে সমর্থন করি, হ্যাঁ, আমরা এখানে এটা শুধু মুসলমান বলেন, আমরা মানুষ হিসাবে এটা একটা অন্যায্য যুদ্ধ ইরানের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি প্রথমে বলেছিলাম যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ না, এটা ইসরায়েলের যুদ্ধ। আমরা অবশ্যই এগুলোকে ডিনাউন্স করি, কিন্তু এগুলো করতে গিয়ে আমরা আরব দেশকে আক্রমণ করেছি, এগুলোকে প্লিজ যেন আমরা কেউ সমর্থন না করি। আমরা বাংলাদেশের মানুষরা আমরা চলি আমরা আরবদের পয়সার উপর দিয়ে, তাদের ইয়ের উপরে। এখন সবকিছু বন্ধ হয়ে গেলে যদি আমরা তাদের বিপদে পড়ি, দেখেন, তাহলে কিন্তু আমাদের কাছ থেকে শ্রমিক না নিয়ে পরবর্তীতে তারা কিন্তু উঠে দাঁড়াবে, বিপদে পড়লেও তারা উঠে দাঁড়াবে, তারা সারা পৃথিবীর সহায়তায় উঠে দাঁড়াবে। তখন কিন্তু তারা শ্রমিক নেবে ইন্ডিয়ার কাছ থেকে, পাকিস্তানের কাছ থেকে, শ্রীলঙ্কার কাছ থেকে, আমরা কিন্তু ধরা খাবো। এগুলোর মধ্যে যেন আমরা না চাই।